ওকে, সো আমাদের আজকের ক্লাসের টপিকটা বের করি। স্যার ক্লাস ম্যাটেরিয়ালস এন্ড বইগুলা ক্লাস ম্যাটেরিয়ালস এর লিংক দেওয়া আছে প্রত্যেকটা ইমেলে। আমার ইমেলের ভিতরে ক্লাসরুমের লিংক দেওয়া আছে, গুগল ক্লাসরুমের ভিতরে গুগল ঢুকলে ক্লাসরুম থেকে স্যার ডাউনলোড করা যায় না স্যার। এই তোমরা কেউ ডাউনলোড করতে পারো না এরকম আর কেউ আছো? স্যার গুগল ক্লাসরুম অ্যাপটা ডাউনলোড করে নিলেই তো হয়ে যায়। না, ব্রাউজারেও হয়। তাইলে সবাই পারছে, তুমি পারো নাই। সো তোমার দায়িত্ব এখন হলো যারা পারছে তোমাদের বন্ধু বান্ধব তাদের কাছ থেকে শিখে নেওয়া, ঠিক আছে? স্ক্রিনশট মেরে মানে খাতায় তোলা হয়েছে। সবাই পারছে, তুমি যেখানে পারো নাই সেখানে বুঝতে হবে যে ইউ আর ডুইং সামথিং রং। আমি ইনস্ট্রাকশনও দিয়ে দিয়েছি যে কিভাবে গুগল ক্লাসরুমের থেকে ম্যাটেরিয়াল ডাউনলোড করতে হয়, এটা আমি ইনস্ট্রাকশনও দিয়ে দিয়েছি। তোমাদের ইমেলের ভিতরে ইনস্ট্রাকশন ছিল। আর যারা পেরেছো তাদের ইনস্ট্রাকশন ফলো করছিলাম। ইনস্ট্রাকশন ফলো করার পরেও পারো নাই? স্যার যাদের অ্যাপস নাই তারা পিডিএফ আসার পর থ্রি ডট আইকনে ক্লিক করে ওয়েবসাইটে চাইলে স্যার ডাউনলোড করা যায়। এক্স্যাক্টলি, এটা এভাবে মানে না দেখলে তো হবে না, এটা দেখতে হবে, খেয়াল করতে হবে। আমি যে ইনস্ট্রাকশনটা দিছি স্টেপ বাই স্টেপ ইনস্ট্রাকশন, সেটা ফলো করতে হবে। ফলো করলেই সেটা পাওয়া যাবে। আর তুমি তন্ময় চৌধুরী বোধহয় ইমেল করছো, তোমাদের লিংক দেওয়া হয়েছে ওইটা, এবং ওইটা গুগল ড্রাইভের লিংক অ্যাকচুয়ালি। তুমি ওইটা যখনই ওই আমার পিডিএফ এ ক্লিক করবা তখন ওইটা তোমার গুগল ড্রাইভেই ওপেন হবে। এখন প্রত্যেক ম্যাটেরিয়ালের জন্য আলাদা আলাদাভাবে লিংক সেন্ড করা তো সম্ভব না, এই জন্য এটা সেন্ট্রালাইজড করে রাখা যে একই জায়গায় আছে, ওই লিংকটা যার কাছে থাকবে সেই প্রত্যেকটা ম্যাটেরিয়াল অ্যাক্সেস করতে পারবে। তোমাকে খুঁজে বেড়াইতে হবে না যে 9 নাম্বার লেকচারের জন্য কোন লিংকটা ছিল, তুমি তো 2 দিন পরে হারাই ফেলবা। তোমার ইমেল কই চলে যাবে তুমি নিজেও জানবে না। কয়েকজন টিচার তোমাদেরকে ইমেল করে, কয়েক হাজার ইমেল জমা হবে, তুমি কিভাবে লেকচার খুঁজে বের করবা পরে? সেজন্য এক জায়গায় আছে, ইউ জাস্ট হ্যাভ টু জাস্ট ফলো দ্য ইনস্ট্রাকশন। এনিওয়ে, তোমরা দেখো তোমাদের ফ্রেন্ড যারা আছে তাদের কাছ থেকে, যারা পারো নাই তারা শিখে নাও। আর যদি এরপরেও না পারো তো আমার সাথে কন্ট্যাক্ট করো। আমি তোমাদেরকে দরকার আলাদা জুম ক্লাস নিয়ে কিভাবে ডাউনলোড করতে হয়, একটা সিম্পল বিষয়, তোমরা পারতেছো না যদিও, আমি দেখাই দিব। বাট আগে ট্রাই করো, কারণ সবাই পারছে, প্রায় 99% পারছে, 1-2 জন হয়তো পারে নাই। সো তাদের কাছ থেকে শিখে নাও, ফ্রেন্ডদের কাছ থেকে শিখে। এটা তো আর কোনো কমপ্লিকেটেড ব্যাপার না। অথবা ইউটিউবে দেখো, ইউটিউবে যে জাস্ট সার্চ দাও যে হাউ টু ডাউনলোড ম্যাটেরিয়ালস ফ্রম গুগল ক্লাসরুম, 2-1 মিনিটের ভিডিওর ভিতরে শিখাই দেবে। ওকে, আই হোপ দ্যাট মেক্স ইট ক্লিয়ার। ওকে, লেকচারটা ফুল স্ক্রিনে দেখা যাচ্ছে? জি স্যার। ওকে, সো আমাদের আজকের টপিকটা হলো ইন্ট্রোডাকশন টু ম্যাটেরিয়ালস। এবং ইন্ট্রোডাকশন টু ম্যাটেরিয়ালস এর আমরা যে টপিকটা নিয়ে আজকে ডিসকাস করব সেটা হলো ক্রিস্টাল স্ট্রাকচার। ক্রিস্টাল স্ট্রাকচার সম্পর্কে তোমাদের আগে ধারণা কিছুটা থাকার কথা। ইন্টারমিডিয়েট লেভেলে বোধহয় এরকম ক্রিস্টাল স্ট্রাকচার বা স্ফটিক স্ট্রাকচার সম্পর্কে একটা আইডিয়া, তোমাদেরকে বেসিক আইডিয়া দেওয়া ছিল। তো আমরা সেটাকে কিছুটা এক্সপ্যান্ড করব, আমরা তার ফর্মুলেশন দেখব, কিভাবে ম্যাটেরিয়ালের ভেতরে স্ট্রাকচারটা তৈরি হয়, স্ট্রাকচারটা কিভাবে থাকে, আমরা সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। স্যার কথা একটু আস্তে আসতেছে স্যার। কথা আসতে যাচ্ছে, সবাইকে আস্তে শুনতেছে নাকি তুমি শুনতেছো শুধু? স্যার একদমই আস্তে শোনা যাচ্ছে। এখন ঠিকঠাক শোনা যায়? জি স্যার। জি স্যার, এখন ঠিক আছে। সো আমাদের আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো ম্যাটেরিয়ালস এন্ড প্যাকিং। সো ম্যাটেরিয়াল সম্পর্কে তোমাদের কতদিন ধারণা দেওয়া হয়েছে, ম্যাটেরিয়াল কি, কত প্রকার, আমরা কোন কোন ম্যাটেরিয়াল নিয়ে ইঞ্জিনিয়ারিং ফিল্ডে কাজ করি,
সো আজকে আমরা এটাও বলেছি যে ম্যাটেরিয়াল অ্যাকচুয়ালি কেন ম্যাটেরিয়াল, তাই না? ডেন্সলি প্যাকড অ্যাটমের কারণে সেটা আসলে বিভিন্ন ধরনের ম্যাটেরিয়াল ফর্মেশন করে। কোনটা মেটাল হয়, কোনটা নন মেটাল হয়, কোনটা পলিমার হয়, কোনটা তোমার সিরামিক হয়, তাই না? এর মেইন যে কারণ সেটা হলো যে এর অ্যাটমিক প্যাকিং। তার মানে অ্যাটম গুলো একটা আরেকটার সাথে কিভাবে সংযুক্ত অবস্থায় এরা স্ট্রাকচারটা, তাদের অ্যাটমিক স্ট্রাকচারটা ফর্ম করে, তার উপর ডিপেন্ড করে। তো ক্রিস্টালাইন ম্যাটেরিয়াল যেগুলো, সেগুলোর ভেতরে সাধারণত অ্যাটম গুলো ডেন্সলি প্যাকড অবস্থায় থাকে এবং পিরিয়ডিক ম্যানারে প্যাকড অবস্থায় থাকে। তার মানে হলো অ্যাটম গুলো খুব সুসজ্জিত অবস্থায় একটা একটা থ্রি ডি অ্যারের ভিতরে থাকে। ঠিক আছে, আমরা সেটা ছবি দেখবো সামনে, বাট এটুকু জেনে রাখা জরুরি যে এরা খুবই ডেন্সলি প্যাকড অবস্থায় থাকে এবং একটা থ্রি ডি অ্যারের ভিতরে এরা থাকে। একটি কিউব, ধরো একটি কিউব কিন্তু থ্রি ডি অ্যারে। তো সাধারণত বিভিন্ন ধরনের মেটাল যেগুলো আছে, সেই মেটাল গুলোকে আমরা ক্রিস্টালাইন ম্যাটেরিয়াল হিসেবে ধরি। মেটাল গুলো আছে, বিভিন্ন ধরনের সিরামিক আছে, কিছু পলিমার আছে যারা এই ধরনের ফরমেশন ফলো করে। তো আমরা যদি একটা দেখি যে ক্রিস্টালাইন সিলিকন ডাইঅক্সাইডের যদি একটা এদের প্যাকিংটা দেখি, অ্যাটমিক প্যাকিংটা দেখি, তাহলে দেখতে পারবো যে এরা খুবই সুসজ্জিত অবস্থায় আছে, তাই না? দেখো প্রত্যেকটা সিলিকন 3টা অক্সিজেনের সাথে বন্ডেড অবস্থায় আছে এবং এরা দেখো একটা হেক্সাগোনাল শেপ তৈরি করছে। প্রত্যেকটা একটা হেক্সাগোনাল শেপ ফর্ম করা এবং খুবই সুসজ্জিত অবস্থায় আছে, অর্ডার্ড ম্যানারে আছে। ঠিক আছে, এটাকে আমরা বলছি ক্রিস্টালাইন সিলিকন ডাইঅক্সাইড। এরপরে যেটা আছে সেটা হলো তোমার নন ক্রিস্টালাইন ম্যাটেরিয়াল। সো নন ক্রিস্টালাইন ম্যাটেরিয়ালের ভিতরে আর ক্রিস্টালাইন ম্যাটেরিয়ালের ভিতরে বেসিক পার্থক্য যেটা, সেটা হলো যে এদের প্যাকিংটা পিরিয়ডিক না। নন ক্রিস্টালাইন ম্যাটেরিয়ালের প্যাকিং গুলো পিরিয়ডিক না, তার মানে এদের যে অ্যাটম গুলো সেগুলো কোনো সুসজ্জিত বিন্যাস ফলো করে না। ঠিক আছে, এরা কমপ্লেক্স স্ট্রাকচার তৈরি করে এবং র্যাপিডলি কুল হওয়ার কারণে এটা হয়, কিন্তু এদের স্ট্রাকচারটা কখনোই ফরমেশন অনুযায়ী হয় না এবং এদেরকে এর জন্য বলা হয় অ্যামরফাস ম্যাটেরিয়াল। ঠিক আছে, অ্যামরফাস অ্যাকচুয়ালি নন ক্রিস্টালাইন ম্যাটেরিয়ালের একটা সিনোনিম। তো সেটা কিভাবে থাকে দেখো, এখানে নন ক্রিস্টালাইন সিলিকন ডাইঅক্সাইডের একটা মানে এক্সাম্পল দেওয়া আছে, আণবিক গঠন দেওয়া আছে। দেখো এদের মধ্যে কোনো কিন্তু শেপ নাই, এটা একটা শেপের, এটা আরেকটা শেপের, এটা আরেকটা শেপের। বাট সিলিকন এবং অক্সিজেন যেভাবে থাকার কথা ক্রিস্টালাইনের ভিতরে সেরকমেরই আছে, নন ক্রিস্টালাইনের ভিতরে শুধুমাত্র তাদের ফর্মুলেশনটা, তাদের কোনো অর্ডার মেনটেন হয়নি। ঠিক আছে, এই ক্ষেত্রে আমরা এগুলোকে বলি অ্যামরফাস ম্যাটেরিয়াল বা নন ক্রিস্টালাইন ম্যাটেরিয়াল। এখন নন ক্রিস্টালাইন ম্যাটেরিয়াল এবং ক্রিস্টালাইন ম্যাটেরিয়ালের ভিতরে আণবিক যে শক্তি সেটা কি রকম অবস্থায় থাকে আমরা যদি দেখি যে র্যান্ডম প্যাকিং যদি হয় নন ক্রিস্টালাইন ম্যাটেরিয়ালে, যেটা আমরা দেখি যে নন ডেন্স অবস্থায় থাকে। দেখো এই প্রত্যেকটা এই 3টা অ্যাটম যদি আমরা কাউন্ট করি, এই 3টার ভিতরে কিন্তু কোনো ফাঁকা টাকা নাই। বাট এই 3টার সাথে যদি এই 3টা কাউন্ট করি, এর মাঝখানে একটা বিরাট ফাঁকা অংশ থেকে যাচ্ছে, তাই না? তার মানে হলো কি যে এই দুটো অ্যাটমের ভিতরে যে পরিমাণ এনার্জি থাকার কথা, এই দুটো অ্যাটমের ভিতরে সেই পরিমাণ এনার্জি নেই। স্বাভাবিক, এদের ডিস্টেন্স বেড়ে গেছে। ঠিক আছে, তো সেক্ষেত্রে যদি আমরা দেখি যে নন ক্রিস্টাল বা র্যান্ডম প্যাকিং এর ক্ষেত্রে, নন ডেন্স এবং র্যান্ডম প্যাকিং এর ক্ষেত্রে টিপিক্যাল নেইবার বন্ড লেন্থ আর টিপিক্যাল নেইবার বন্ড এনার্জি অ্যাকচুয়ালি তোমার ডিস্টেন্স এই বরাবর থাকে। ঠিক আছে, আমরা জাস্ট কম্পেয়ার করবো এখন। এটা এখানে যদি থাকতো তাহলে আমাদের এদের ভিতরে এনার্জি সবচেয়ে বেশি হতো, তাই না? এটা হলো ডিস্টেন্স ভার্সেস এনার্জি গ্রাফ। তো দেখা গেছে যে ডিস্টেন্স যত কম হবে এনার্জি তত বেশি। তো এদের ভিতরে যেহেতু ডিস্টেন্স বেশি, এনার্জিটা আসলে কম। ঠিক আছে, এরপরে যদি আমরা দেখি ডেন্স এবং অর্ডার্ড প্যাকিং এর ক্ষেত্রে, এইখানে দেখো তোমাদের প্রত্যেকটা অণুর ভিতরে সেম অ্যামাউন্টের স্পেস রয়ে গেছে, রাইট? তার মানে এদের ভিতরে যে এনার্জি সেটা সবসময় সেম, মানে প্রত্যেকটা অ্যাটমের ভিতরে অ্যাট্রাক্টিং এনার্জি যেটা আছে সেটা অ্যাকচুয়ালি সেম এবং হাইয়েস্ট। ঠিক আছে, যেহেতু ডিস্টেন্স কম, তো সেক্ষেত্রে এদের ফর্মুলেশনটা হবে একদম পিকে। ঠিক আছে, এখন আমরা ক্রিস্টাল স্ট্রাকচারের বেসিক কনসেপ্টটা যদি দেখি, যে অ্যাটমস, আয়ন এবং মলিকুল গুলো একটা
অ্যারেঞ্জমেন্টে থাকে, যে অ্যারেঞ্জমেন্টটাকে আমরা বলি ইউনিট সেল। তার মানে এইখানে দেখো একটা পুরো অ্যাটমের স্ট্রাকচার দেখানো হয়েছে। এই স্ট্রাকচারের ভেতরে আমরা এই কয়েকটা আণবিক স্ট্রাকচার বা আণবিক গঠন যদি একটা কিউব আকারে কল্পনা করি, তাহলে এই কিউবটাকে আমরা বলতে পারবো একটা ইউনিট সেল। এবং ইউনিট সেলটা হলো ক্রিস্টাল স্ট্রাকচারের একক। ঠিক আছে, এরকম অনেকগুলো ইউনিট সেল নিয়ে একটা ক্রিস্টাল স্ট্রাকচার ফর্ম করে। এখন এই রকমের ক্রিস্টাল স্ট্রাকচারকে আমরা বিভিন্ন ভাবে ভাগ করতে পারি, মানে এর এক্সট্রিমলি লার্জ অ্যামাউন্টের ডিফারেন্ট ক্রিস্টাল স্ট্রাকচার দুনিয়াতে আছে, কিন্তু আমাদের পক্ষে সবগুলো নিয়ে আসলে আলোচনা করা সম্ভব না। এবং এগুলো অনেক সময় দেখা যায় যে কিছু কিছু ক্রিস্টাল স্ট্রাকচার আছে যেগুলো খুবই সিম্পল, মেটাল কিন্তু সিম্পল। আবার কিছু কিছু আছে যে তোমার মেটাল না অথবা মেটালও কিন্তু এক্সট্রিমলি কমপ্লেক্স। তো আমরা এগুলোর ভিতরে যাব না, আমরা যেহেতু বেসিক লেভেল ডিসকাস করতেছি, আমরা 4 ধরনের ক্রিস্টাল স্ট্রাকচার নিয়ে ডিসকাশন করব। তার আগে আমরা ক্রিস্টাল ল্যাটিস সম্পর্কে একটু জেনে নিই। তো ক্রিস্টাল ল্যাটিসটা হলো 3-ডাইমেনশনাল অ্যারে অফ পয়েন্টস কোইনসাইডিং উইথ অ্যাটম পজিশন। অ্যাটমের পজিশনের সাথে একটা 3-ডাইমেনশনাল অ্যারে যদি আমরা কল্পনা করি, তাহলে সেটাকে আমরা বলবো ক্রিস্টাল ল্যাটিস। আমরা যখন ক্রিস্টাল ল্যাটিস এবং ইউনিট সেল নিয়ে কাজ করব, তখন আমাদের পক্ষে এই ছোট ছোট অ্যাটমকে সবচেয়ে সহজভাবে প্রেজেন্ট করার উপায় হলো তাদেরকে স্ফিয়ার হিসেবে কল্পনা করা। যেহেতু অ্যাটম অলরেডি আমরা জানি যে অ্যাটম অ্যাকচুয়ালি ছোট ক্ষুদ্র স্ফিয়ার, বাট আমরা চোখে দেখতে পারি না। সো আমরা স্ফিয়ার কল্পনা করেই সামনের দিকে আগাবো। এখানে দেখো একটা স্ট্রাকচার দেওয়া আছে, এটা হলো ক্যাওলানাইট ক্লের একটা এক্সাম্পল। এখানে দেখো যে অ্যাটম গুলো কিভাবে একটা আরেকটার সাথে সুসজ্জিত অবস্থায় আছে এবং এক একটা লেয়ার আলাদা আলাদা লেয়ার তৈরি করে একটা একটার সাথে সুসজ্জিত অবস্থায় বিভিন্ন ম্যাটেরিয়ালের অ্যাটম। ঠিক আছে, আচ্ছা এবার ইউনিট সেল সম্পর্কে আরেকটু ডিসকাস করি। সেটা হলো যে ইউনিট সেল হলো স্মলেস্ট রিপিটেটিভ এন্ট্রি। এই যে এখানে আমরা একটা ইউনিট সেল দেখতেছি, এর নিচেও কিন্তু আবার কয়েকটা অ্যাটম নিয়ে একটা ইউনিট সেল আছে, এর পাশে আছে, তাই না? সব জায়গায় এখানে বিস্তৃত অবস্থায় আছে। তার মানে হলো ইউনিট সেল গুলো হলো কোনো ম্যাটেরিয়ালের ক্ষুদ্রতম একক, এবং এই অনেকগুলো ইউনিট সেল নিয়ে একটা ক্রিস্টালাইন ম্যাটেরিয়াল তৈরি হয়। ঠিক আছে, সো ইউনিট সেলের সংজ্ঞা যদি আসে, আমরা এটা লিখতে পারি, দ্য ইউনিট সেল ইজ দ্য বেসিক স্ট্রাকচার ইউনিট অর বিল্ডিং ব্লকস অফ দ্য ক্রিস্টাল স্ট্রাকচার। The unit cell defines the crystal structure by virtue of its geometry and the atom position within. দেখো এখানে একটা ইউনিট সেলকে আমরা রিপ্রেজেন্ট করেছি একটা কিউব আকারে, এবং আমরা সবসময় এটাকে কিউব আকারে প্রেজেন্ট করব। সো কিউব আকারে যদি প্রেজেন্ট করি, সেখানে দেখবা যে তোমার এক্স, ওয়াই এবং জেড অক্ষ বরাবর একটা 3D ডাইমেনশনে এই ইউনিট সেলটাকে প্রেজেন্ট করা হয়েছে, এবং এর বিভিন্ন ধরনের যে আর্ম গুলো আছে সেগুলোকে আমরা এ, বি এবং সি দ্বারা প্রকাশ করেছি। এবং একটা প্লেন আর একটা প্লেনের সাথে বিভিন্ন অ্যাঙ্গেল করে আছে, সেই অ্যাঙ্গেল গুলোকে আমরা ধরতেছি আলফা, বেটা এবং গামা অ্যাঙ্গেল। এই আলফা, বেটা, গামা অ্যাঙ্গেল গুলোকে বলা হয় ইন্টারঅ্যাক্সিয়াল অ্যাঙ্গেলস। তো এখন কথা হলো যে মেটাল গুলো ডেন্সলি কেন ডেন্সলি পপুলেটেড অবস্থায় থাকে, তাই না? মেটালের ডেন্সিটি এত বেশি কেন? ঠিক আছে, এর একটা কারণ হলো যে তোমার কাছে যদি ধরো অনেকগুলো মার্বেল আছে এবং মার্বেল গুলো খুবই একই মাপের, তাই না? সবগুলো রেডিয়াস এক, সবগুলো ডাইমেনশন এক। এই মার্বেল গুলোকে তুমি যদি একটা কম্প্যাক্ট বক্সের ভিতরে রাখো, যেগুলো সব মার্বেলের সেম সাইজ, তাহলে কি তুমি খুব প্যাকড অবস্থায় রাখতে পারো। কিন্তু তোমাকে যদি বলা হয় যে একটা অনেক বড় মার্বেল আর অনেকগুলো ছোট ছোট মার্বেল, তুমি যদি এগুলোকে প্যাকড অবস্থায় রাখো, দেখবা যে বড় মার্বেলের চারপাশ দিয়ে অনেক ফাঁকা জায়গা থেকে যায়, তাই না? এটা অবভিয়াস, যেহেতু ডাইমেনশন ম্যাচ করা নেই। তো অ্যাটমের ক্ষেত্রেও তাই। ঠিক আছে, টিপিক্যালি একটা এলিমেন্টই থাকে এবং সব এলিমেন্ট, ওই একটা এলিমেন্টের সবগুলো অ্যাটমের রেডাই অ্যাকচুয়ালি সেম। তার মানে সেম রেডিয়াসের অ্যাটম গুলো একসাথে প্যাকড অবস্থায় থাকে। আর মেটালিক বন্ড ইজ নন ডিরেকশনাল। এবং দেখবা যে এই এদের যদি, যেহেতু এদের ডায়ামিটার অনেক কম বা সবগুলো ডায়ামিটার সেম,
সেহেতু এদের ডিস্টেন্স অনেক কম থাকে, একটা ডিস্টেন্স কম থাকে, এবং লোয়ার বন্ড এনার্জি এদেরকে এদের বন্ড এনার্জি খুব কম থাকে, এবং খুব কম এনার্জি লাগে বন্ডিং এর ক্ষেত্রে। ঠিক আছে। আরেকটা ব্যাপার হলো ইলেকট্রন ক্লাউড শিল্ডস কোরস ফ্রম ইচ আদার। ইলেকট্রনের যে ক্লাউডটা তৈরি হয় সেটার কোরগুলো অ্যাকচুয়ালি একটা আরেকটার থেকে শিল্ডেড অবস্থায় থাকে, বিচ্ছিন্ন অবস্থায় থাকে। যত ধরনের ক্রিস্টাল স্ট্রাকচার আছে পৃথিবীতে তার ভেতরে আমরা যে মেটাল নিয়ে ডিসকাশন করব সেই মেটালটা অ্যাকচুয়ালি সবচেয়ে কম ক্রিস্টাল, সবচেয়ে সিম্পলেস্ট ক্রিস্টাল স্ট্রাকচার নিয়ে গঠিত। এখন যদি আমরা একটা সিম্পল কিউবিক স্ট্রাকচার কল্পনা করি, মেটাল সাধারণত এতটা সিম্পল কিউবিক স্ট্রাকচার দিয়ে তৈরি হয় না। ঠিক আছে। তো তোমার এখানে একটা জেনুইন ইয়া দেখানো হয়েছে, তোমার ক্রিস্টাল স্ট্রাকচার দেখানো হয়েছে। ভিডিওটা কি প্লে হচ্ছে? তোমাদের ওখানে প্লে হয়? জি স্যার। জি স্যার। আচ্ছা, দেখো এটা 4টা অ্যাটম একটা আরেকটার সাথে লেগে আছে, রাইট? এদের ভেতরে ডিস্টেন্স সেম, এদের ডায়ামিটার সেম, সবই মোটামুটি সেম। ঠিক আছে। এবং এত সিম্পল স্ট্রাকচার সাধারণত মেটালে দেখা যায় না, শুধুমাত্র একটা মেটালে এই স্ট্রাকচারটা দেখা যায়, ক্রিস্টালাইন স্ট্রাকচার, সেটা হলো পোলোনিয়াম। তো এটা অ্যাকচুয়ালি পোলোনিয়ামের প্যাকিং, অ্যাটমিক প্যাকিং, এবং এদের ডেন্সিটিটা একটু কম অন্যান্য মেটালের তুলনায়। তো আমরা যদি এটাকে এরকম 3D প্রেজেন্টেশনটা করি তাহলে দেখবা যে একটা অ্যাটম আরো 6টা অ্যাটমের সাথে অ্যাকচুয়ালি কানেক্টেড অবস্থায় আছে। ঠিক আছে। তো আমরা যখন একটা সেন্ট্রাল অ্যাটম আরো অন্যান্য যে কয়েকটা অ্যাটমের সাথে প্যাকড অবস্থায় থাকে বা কানেক্টেড অবস্থায় থাকে, আমরা সেটাকে বলি কোঅর্ডিনেশন নাম্বার। ঠিক আছে। মানে একটা অ্যাটম কয়টা অ্যাটমের সাথে সংযুক্ত আছে সেটাকে আমরা বলি কোঅর্ডিনেশন নাম্বার। তো এই ক্ষেত্রে কোঅর্ডিনেশন নাম্বারটা হলো 6। দেখো একটা অ্যাটমের সাথে আরো 6টা অ্যাটম কানেক্টেড অবস্থায় আছে, বা নেইবারিং অ্যাটম, টাচিং অ্যাটম যেগুলো আর কি। তো সেগুলোকে আমরা বলতেছি কোঅর্ডিনেশন নাম্বার, এবং এর ক্ষেত্রে কোঅর্ডিনেশন নাম্বার হলো 6। তো যতগুলো কিউবিক স্ট্রাকচার আছে তার ভিতরে আমরা 4টা নিয়ে ডিসকাস করব। তার ভিতরে প্রথম যেটা আছে সেটা হলো সিম্পল কিউবিক স্ট্রাকচার, বা অনেক সময় এসসি দিয়ে প্রকাশ করা হয়। তো সবার আগে আমরা দেখি একটা কিউব আছে এখানে। ঠিক আছে। এই কিউবের এই যে তোমরা অংশটা দেখছো, এই যে কাটা অংশটা দেখছো, এটা অ্যাকচুয়ালি কি হচ্ছে, প্রিভিয়াস স্লাইডে যে অংশটা আছে, ধরো এর ভিতরে আমরা একটা কি বলে এই বরাবর একটা কিউব কল্পনা করলাম, তাই না? তাহলে কি হবে, এই অ্যাটমটা এই অংশটা কেটে যাবে, তাই না? যেহেতু তোমার স্ফিয়ার, আমার এই অংশটা কেটে যাবে, এখান থেকে এই অংশটুকু কাটবে, এখান থেকে এই অংশটুকু কাটবে, এখান থেকে এই অংশটুকু কাটবে। তার মানে এখানে আমরা একটা কিউবিক স্ট্রাকচার পাচ্ছি। সেই কিউবিক স্ট্রাকচারটা দেখতে অ্যাকচুয়ালি এরকম আমরা যদি 3D রিপ্রেজেন্টেশন করি। তার মানে এটা অ্যাটমের 8 ভাগের 1 ভাগ, এটা একটা অ্যাটমের 8 ভাগের 1 ভাগ, এইটা একটা অ্যাটমের 8 ভাগের 1 ভাগ, এইভাবে আমরা একটা ইউনিট সেল ক্রিয়েট করেছি। এবং প্রত্যেকটা ইউনিট সেলের যে অ্যাটম গুলো আছে, অ্যাটমের রেডিয়াসটা আমরা ধরতেছি আর, ডায়ামিটার যদি ডি হয় তো ডায়ামিটার ইকুয়াল টু 2r। তার মানে হলো টোটাল ডায়ামিটার 2r হলে রেডিয়াসটা হবে r। এখন দেখো দুইটা অ্যাটম যদি পাশাপাশি ক্লোজলি প্যাকড অবস্থায় থাকে, এবং এটা যদি একটা আর্ম ফর্ম করে আমাদের কিউবের, এবং এই রেডিয়াসটা যদি r হয় তাহলে এই r আর এই r মিলে অ্যাকচুয়ালি হয় 2r। তার মানে হলো এই কিউবের একটা পোর্শনের, একটা আর্মের ডিসটেন্সটা হবে 2r। তার মানে আমরা লিখতে পারি a ইজ ইকুয়াল টু 2r। আমরা পুরো ডিসটেন্সটা ধরেছিলাম a, এখন আমরা রেডিয়াসটা জানি, তাহলে আমরা a ইকুয়াল টু লিখতে পারি 2r। ওকে। এখন যদি 2r হয় একটা আর্মের a এর ডিসটেন্স, তাহলে এর ভলিউম কত? এটা যদি কিউব হয় তাহলে এটার ভলিউম কত হবে? 8r কিউব, 2r কিউব মানে 8r কিউব, তাই না? 2r এর হোল কিউব। তার মানে হলো ইউনিট সেল ভলিউম a কিউ ইকুয়াল টু 2r এর হোল কিউব। এখন এই যে অ্যাটম
যে প্যাকড অবস্থায় আছে সিম্পল কিউবিক ইউনিট, এর ভিতরে অ্যাটম আছে কয়টা অ্যাকচুয়ালি, কি মনে হয়? 6টা। স্যার 8টা। মানে ঠিক আছে, মানে 8টা যে বলছো সে কিছুটা ঠিক, কিন্তু নট এক্স্যাক্টলি ঠিক। দেখো 8টা অ্যাটমের অংশ আছে, 8টা অ্যাটম কিন্তু ফুল নাই। এই যে যে অংশটা এটা কিন্তু কেটে গেছে, মানে এর এই পাশে আরো একটা মানে আরো কিছু অংশ ছিল যেগুলো আমরা ইউনিট সেল মানে কিউব আকারে ধরার কারণে কেটে গেছে। তার মানে হলো এই যে যে সেলটা দেখতে পাচ্ছ সেটা অ্যাকচুয়ালি একটা সেলের 8 ভাগের 1 ভাগ, কিন্তু এরকম 8 ভাগের 1 ভাগ এখানে মোট আছে 8টা, তাই না? তাহলে আমাদের মোট অ্যাটম গুলো যদি কল্পনা করি, এই যে এখানে একটা অ্যাটম ছিল যার 8 ভাগের 1 ভাগ এখানে রয়ে গেছে, এখানে একটা অ্যাটম ছিল যার 8 ভাগের 1 ভাগ এখানে রয়ে গেছে, এইভাবে প্রত্যেকটা বিন্দুতে রয়ে গেছে। তাহলে মোট অ্যাটমের পরিমাণ হলো 8 × 1/8 অ্যাটমস। তার মানে এর ভিতরে যে পরিমাণ অ্যাটমের ভলিউম আছে বা স্পেস আছে সেটা অ্যাকচুয়ালি একটা অ্যাটমের স্পেস, ঠিক আছে? মানে একটা অ্যাটমের মধ্যে যদি আমরা একটু কিউবের ভিতরে ধরাইতে পারতাম তাহলে আমরা এরকম একটা শেপই পেতাম, বা তার ভলিউম সেম থাকতো। আচ্ছা, এরপরে আর হ্যাঁ কি কিছু বলতে চাচ্ছ? ওই যে পোলোনিয়ামের একটা কি জানি বললেন স্যার, এখানে এটা আবার একটু স্যার রিপিট করেন। পোলোনিয়ামের ক্ষেত্রে বলেছিলাম যে আমরা এর কিউবিক স্ট্রাকচারটা দেখাচ্ছি কারণ এটা হলো খুবই সিম্পল কিউবিক স্ট্রাকচার, তাই না? এটা পোলোনিয়ামের মতো সিম্পল কিউবিক স্ট্রাকচার অ্যাকচুয়ালি অন্য কোনো মেটালে পাওয়া যায় না। এবং দেখা যায় যে এরা যে 4টা অ্যাটম একটা একটার সাথে খুব সুনির্দিষ্টভাবে অর্ডারলি প্যাকড অবস্থায় আছে, এর অন্য ম্যাটেরিয়ালে পাওয়া যায় না। এটা যেহেতু আমরা পোলোনিয়ামে পাই এই জন্য তোমাদেরকে আমি পোলোনিয়ামের ভিডিওটা দেখাচ্ছিলাম, ঠিক আছে? মানে পোলোনিয়ামে শুধু এই ধরনের নড়াচড়া করে না? না, নড়াচড়া করতেছে না, এটা নড়াচড়া করতেছে না, এটা হলো তোমার দেখানো হচ্ছে বিভিন্ন সাইডের থেকে দেখানো হচ্ছে তোমাকে, ঠিক আছে? তুমি যদি অ্যাটম গুলো সামনে ধরে দেখতে পারতা তাহলে বিভিন্ন সাইডের থেকে কিভাবে দেখতে কেমন দেখা যেত, ঠিক আছে? সেটা দেখানো হচ্ছে, এগুলো নড়াচড়া করে না, বুঝতে পারছো? অ্যাটম গুলো নড়াচড়া করলে তোমার ওই যে মেটাল গুলো আছে ওগুলো তো লাফাইতো সবসময়, তাই না? জীবন্ত হইতো, ব্যাপারটা তা না। ব্যাপারটা হলো এগুলো প্যাকড অবস্থায় কিরকম থাকে, একটা অ্যাটম একটা অ্যাটমের সাথে কি হয়, তোমার ধরো তুমি মোবাইল ফোনটা তোমার সামনে ধরে ঘোরায় ঘোরায় দেখতেছো যে চারপাশ থেকে দেখতে কেমন, এটা তাই দেখানো হচ্ছে, ঠিক আছে? বোঝা গেছে? ওকে। আচ্ছা, এরপরে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট যে ব্যাপার সেটা হলো যে অ্যাটমিক প্যাকিং ফ্যাক্টর। অ্যাটমিক প্যাকিং ফ্যাক্টরের মাধ্যমে আমরা একটা ক্রিস্টাল অবজেক্টের ভিতরে কি ধরনের অ্যাটম গুলো কিভাবে প্যাকিং অবস্থায় আছে সেটা আমরা জানতে পারি, এবং আমরা এর একটা রিলেটিভ ভ্যালু কল্পনা করতে পারি যে পার ইউনিট সেলে কি পরিমাণ অ্যাটম আছে, ঠিক আছে? বা অ্যাটমের ভলিউমটা আসলে কি। তো সেটা বের করতে হলে আমাদের যেটা করা লাগে যে অ্যাটমিক প্যাকিং ফ্যাক্টর ইকুয়াল টু, আমরা একটা সূত্র জানি বা আমাদের একটা সূত্র আছে, সেটা হলো যে ভলিউম অফ অ্যাটমস ইন ইউনিট সেল ডিভাইডেড বাই ভলিউম অফ ইউনিট সেল। তার মানে একটা ইউনিট সেলের টোটাল ভলিউম কত আর ওর ভিতরে যে অ্যাটম গুলো আছে সেই অ্যাটম গুলো অ্যাকচুয়ালি কতটা ভলিউম নিয়ে গেছে সেটা। দেখো যে প্রত্যেকটা অ্যাটমের ভিতরে কিছুটা ফাঁকা জায়গা আছে, তার মানে হলো টোটাল ভলিউম আর অ্যাটমের ভলিউম সেম না, অ্যাটমের ভলিউম গুলো কম হবে সবসময়, তাই না? তো আমরা অলরেডি জানি যে এটা 2R এবং এর প্রত্যেকটা অংশই একটা 2R অবস্থায় সাজানো আছে, মানে ডিসটেন্স 2R বা লেন্থ 2R। তো আমরা যদি অ্যাটমিক ফ্যাক্টর ক্যালকুলেশন করি এটার ক্ষেত্রে, তো আমরা অ্যাটমিক ফ্যাক্টর ইকুয়াল টু লিখতে পারি যে অ্যাটমিক ইউনিট সেল, অ্যাটম পার ইউনিট সেল। এইখানে কয়টা অ্যাটম ছিল আমরা হিসাব করছিলাম? একটা অ্যাটম ছিল, তাই না? সেজন্য আমরা লিখছি একটা। ওকে, এরপরে আমাদের ভলিউম অফ ইউনিট সেল, স্কয়ারের ভলিউম, যেহেতু প্রত্যেকটা আমরা স্কয়ার কল্পনা করছি তাই একটা অ্যাটম যদি স্কয়ার হয় স্কয়ারের ভলিউমটা কত? 4/3 পাই আর কিউব, এটা আমরা জানি। জি। ওকে, এখন এই ডিসটেন্সটা যদি a হয় আর এটা যদি অর্ধেক হয় হলো এর রেডিয়াস, তাহলে আমরা সেটাকে কি লিখতে পারি? এর রেডিয়াস কত হবে? তাহলে a/2 1/2 × a, মানে 0.5 × a, তাই না? জি। ওকে, সো 4/3 পাই। এটা আরেকবার একটু স্যার। আচ্ছা, এই যে এইটাকে আমরা a ধরি না, এটাকে আগে a বলা হয়েছে না, এই যে পুরো আর্ম এই অংশটাকে a বলছে কিনা?
এটার ডিসটেন্স বা লেন্থটা a, জি স্যার। এটার ডিসটেন্স যদি a হয় তাহলে এর অর্ধেকের ডিসটেন্স কত? a/2। a/2। a/2টা কি হচ্ছে তাহলে? এইটুকু হলো a/2। এইটা যদি একটা রাউন্ড সার্কেল হতো তাহলে এই a/2 এটা কি হতো? এই রাউন্ড সার্কেলের রেডিয়াস হতো। জি জি স্যার। সেইটাই এখানে বলা হয়েছে, এই আমাদের আর লাগবে, রেডিয়াসটা লাগবে। ঠিক আছে। আর স্যার APF-টা স্যার কি বলছিলেন যে এটা আসলে কি জিনিসটা? অ্যাটমিক প্যাকিং ফ্যাক্টর। তার মানে প্রত্যেক ইউনিট সেলের ভলিউম আর ইউনিট সেলের অ্যাটমের ভলিউমের ভিতরে রিলেটিভ সম্পর্কটা কি। তার মানে একটা ইউনিট সেলের ভিতরে অ্যাটমের যে ভলিউম সেটার একটা রিলেটিভ সম্পর্ক আমরা বের করতেছি। ঠিক আছে, অ্যাটমিক প্যাকিং ফ্যাক্টর। জি স্যার। যত বেশি প্যাকিং ফ্যাক্টর যত বেশি হবে তত আর কি তত ডেন্সলি প্যাকড। ঠিক আছে, প্যাকিং তো বেশি হবে। তুমি একটা চিন্তা করো, একটা রুমের ভিতরে 10 জন মানুষ আছে, তাই না? 10 জন মানুষ যে ভলিউম নেবে, পুরো রুমের ভলিউম তার থেকে তো বেশি, তার মানে কিছু ফাঁকা জায়গা আছে। তো এটাকে আমরা একটা সংখ্যায় প্রকাশ করতে যাচ্ছি যে 10টা মানুষ যদি একটা রুমের ভিতরে থাকে তার প্যাকিং ফ্যাক্টরটা কত, আর 20টা মানুষ যদি থাকে তার প্যাকিং ফ্যাক্টরটা কত। বোঝা গেছে? এখানে একটা স্টার আছে স্যার, স্টারের এটা কি? জি স্যার। অ্যাজিউম হার্ড স্ফিয়ার কল্পনা করতে বলা হচ্ছে যে ইউনিট সেলটাকে ভলিউম অ্যাটম গুলো যেগুলো এগুলোকে এটা শক্ত স্ফিয়ার কল্পনা করতে বলা হচ্ছে যেটা সংঘটিত অবস্থায় থাকে। বোঝা গেছে? যে এটা তুমি যদি চিন্তা করো যে এরা স্কোয়ার না, এরা সার্কেল বা এরা কি বলে ট্রায়াঙ্গেল, তাইলে কিন্তু হবে না। আমরা স্ফিয়ার অ্যাটমকে সবসময় স্ফিয়ার হিসেবে কল্পনা করব, এটা ফুটবলের মতো আর কি স্ফিয়ার, এটা বলা হয়েছে, আর কিছু না। ঠিক আছে, ওকে। আচ্ছা, এরপরে আমরা এই কিউবের ভলিউমটা কত সেটা হিসাব করব, তাই না? তো ভলিউম আমরা অলরেডি জানি যে a কিউব ইকুয়াল টু 2r এর হোল কিউব। এটা যদি আমরা হিসাব করি তাহলে আমরা অ্যাটমিক প্যাকিং ফ্যাক্টর ফর সিম্পল কিউবিক স্ট্রাকচার পাবো 0.52। ঠিক আছে, এটাকে বোঝা গেছে কিভাবে বের করা হলো? আর এখানে আর এর মান 0.5 ক্রস এটা কিভাবে আসলো? তুমি কি ছিলে? আমি কেবলই একজনকে বোঝাইছি, তুমি কোথায় ছিলে? এনিওয়ে, এটা কিভাবে আসলো সেটা হলো যে এটা আমরা একটা কিউব কল্পনা করছি। ঠিক আছে, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, এটা আমরা একটা কিউব কল্পনা করছি। এবার এই কিউবের প্রত্যেকটা আর্মকে আমরা বলতেছি ডিসটেন্স হলো a, মানে এর লেন্থ হলো a। ঠিক আছে, এখন দেখো যে এইটা যদি পুরোটা a হয় আর এইটা যদি দুটো সার্কেল হতো তাহলে কি হতো? এই যে মাঝখান, এই সার্কেল দুটোকে মাঝখান বরাবর ক্রস করতো। এটা কি বোঝা গেছে? জি স্যার, বুঝতে পেরেছি। তাহলে মাঝখান বরাবর যদি ক্রস করে তাহলে a এর অর্ধেক কি হবে? 0.5 এ। জি স্যার। আর এই যে যে সার্কেলটা ছিল বা এখানে যদি স্কয়ার কল্পনা করি তাহলে এই স্কয়ারের এইটুকু কি রিপ্রেজেন্ট করে? তার রেডিয়াস। আচ্ছা, আমি তোমাদেরকে ড্র করে দেখাই, তোমাদের কল্পনা শক্তি বাড়াইতে হবে। ধরো এরকমের একটা, এটা হলো একটা স্কয়ারের একটা ফেস। বোঝা গেল? দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, এই ডিসটেন্সটাকে বললাম আমি এটা a, এটা a, এটাও a, এটাও a। ঠিক আছে, এইবার আমি এখানে দুটো সার্কেল আঁকলাম। এগুলো সার্কেল হয় নাই, তারপরেও মানে ধরে নাও জাস্ট এটুকু কল্পনা শক্তি আই হোপ যে তোমাদের আছে। তো দুইটা সার্কেল যদি আঁকি, এখন ধরো আঁকা হয়ে গেছে, শেষ। এই a এর মাঝখান বরাবর যদি আমি একটা দাগ টানি তাহলে এই ডিসটেন্সটুকু কত? এর অর্ধেক a/2, তার মানে হাফ অফ a, মানে 0.5। এখন এইটা যদি 0.5 হয় আর এইটা এই বরাবর যদি আমি একটা সার্কেল আঁকি তাহলে এই সার্কেলের রেডিয়াস কত? a/2। a/2। এইটাও যে ডিসটেন্স,
এখান থেকে এইটা রেডিয়াস যেটা সেটাও সেই একই ডিস্টেন্স। তো এইটা যদি a/2 হয়, এটাও a/2। বোঝা গেছে নাকি এখনো বোঝা যায়নি? স্যার আচ্ছা এইটা হলো 2 ডাইমেনশনাল। এখন যদি এটা 3 ডাইমেনশনাল বানাই ফেলি তাহলে কি হবে? এটা কিউব হবে আর এই সার্কেল গুলো হবে স্ফিয়ার। এই তো, আর কিচ্ছু না। ঠিক আছে? জি স্যার। হ্যাঁ বলো। আকার কোনো প্রশ্ন আছে এখান থেকে? ইউনিট সেল যদি আচ্ছা আমি কিছু বুঝতেছি না, কেউ একজন কিছু বলতেছো বাট তাহলে কি একটু গুণ হয়? নেটের সমস্যা ধরনের। আচ্ছা কেউ ওদের বলতে চাচ্ছে যে এখানে যদি দুইটা হইতো তাহলে 2 গুণ হবে কিনা। ইউনিট সেলের ভিতরে আমরা যেটা কাউন্ট করছি সেটার ভিতরে অ্যাটম ছিল একটা, সো একটা। দুইটা থাকলে আমরা দুইটা, তিনটা থাকলে তিনটা গুণ হবে। সেটা আমরা পরে আসতেছি, সেটা আমরা নেক্সট টাইম দেখবো। স্যার হ্যাঁ বলো। স্যার ইউনিট সেলে স্যার একটা মানে 8/1 যেভাবে স্যার 8টা দিয়ে গুণ করা হয়েছে, মানে 8টা কেমনে ধরা হয়েছে স্যার, এই জিনিসটা স্যার বুঝি নাই আর কি। আচ্ছা এই যে এই ছবিটা দেখতে পাচ্ছ, জি স্যার। এরকম একটা বলের এই মাঝখান থেকে যদি আমরা কেটে ফেলি এবং এটা যদি স্কয়ার হয় তাহলে আমরা এরকম একটা অংশ দেখতে পাবো না? জি স্যার। জি স্যার। এরকম কয়টা অংশ জোড়া লাগাইলে আমরা একটা ফুল স্কয়ার পাবো? এরকম ছোট্ট, এই ছোট্ট কয়টা অংশ জোড়া লাগাইলে? তার মানে কি এইটা হলো একটা অ্যাটমের 8 ভাগের 1 ভাগ। তাহলে 8টা জোড়া লাগাইলে যদি এটা একটা অ্যাটম পাই তাহলে এরকম 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা আর ওই অপোজিট দিকে আছে 8টা। তার মানে এই 8টা অংশ এখানে আছে। তো 8টা অংশ যদি আমরা একসাথে জোড়া লাগাই তাহলে কয়টা অ্যাটমের ভলিউম পাবো আমরা? একটা অ্যাটমের ভলিউম পাবো। এইটাই করা হয়েছে যে তুমি এখানে যেটা কথা বলতেছো, এই যে এখানে 8 × 1/8 অ্যাটমস, এটা এইভাবে আসছে। বুঝা গেছে? জি স্যার। স্যার এটা কি স্যার এটা তো আপনার আমাদের শুধু কিউবিকের ক্ষেত্রে প্রযোজ্য হবে? কিউবিক সব স্ট্রাকচারই তো কিউবিক, ইউনিট সেল তো সবই কিউবিক হবে। কিউবিক ছাড়া তো কোনো স্ট্রাকচার হবে না। আচ্ছা এনিওয়ে, এরপরে তোমাদের ক্লাস আছে 10টার পরে? জি স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা তাহলে একটু তাড়াতাড়ি শেষ করতে হবে, 15 মিনিটের ভিতরে। আচ্ছা এরপরে আছে বডি সেন্টার্ড কিউবিক স্ট্রাকচার বা বিসিসি। ঠিক আছে? এক্ষেত্রে দেখা যায় যে অ্যাটম গুলো আগের মতোই থাকে, শুধুমাত্র মাঝখানে আরেকটা পূর্ণাঙ্গ অ্যাটম থাকে। বাম পাশের স্ট্রাকচারটা দেখো, মাঝখানে একটা পূর্ণাঙ্গ অ্যাটম আছে, এর চারপাশে মোট 8টা অ্যাটম এটাকে ঘিরে রাখছে। ঠিক আছে? তো এটা যদি আমরা বিসিসি স্ট্রাকচার আঁকি তাহলে এইভাবে আঁকতে পারি যে সেন্টারে একটা স্ট্রাকচার, সেন্টারে একটা অ্যাটম, আর এর চারপাশে 4টা অ্যাটম সুসজ্জিত অবস্থায় রয়ে গেছে। ক্লিয়ার? বোঝা গেছে? আইডিয়াটা তো বুঝতে পারছো না? ওকে। এই অ্যাটম গুলো ডায়াগোনালি, এইটা অ্যাটম গুলো দেখো এটাকে টাচ করছে ডায়াগোনালি, এটাকে এবং এটাকে এবং এটার একটা ডায়াগোনালি টাচড অবস্থায় আছে, তাই না? এবং প্রত্যেকটা অ্যাটম ডায়াগোনালি টাচড অবস্থায় আছে এই সেন্ট্রাল অ্যাটমের সাথে। আর এর এক্সাম্পল হলো ক্রোমিয়াম, টাংস্টেন, আয়রন, ট্যান্টালাম, মলিবডেনাম। এইগুলো আর কি অ্যাকচুয়ালি এই ধরনের স্ট্রাকচার তৈরি করে। দেখো এখানে একটা অ্যাটম 8টা অ্যাটমের সাথে টাচড অবস্থায় আছে, সেজন্য এর কোঅর্ডিনেশন নাম্বার হবে 8। এখন আমরা যদি এখানে ইউনিট সেল কল্পনা করি, অর্থাৎ এইটা যদি আমরা বলি ইউনিট সেল, তাহলে আমরা যদি এটা 3 ডাইমেনশনাল আঁকি এইভাবে আমরা একটা স্ট্রাকচার পাবো যা অ্যাটমের রেডিয়াস হলো r, অথবা r = a/2 লিখতে পারো, বা a = 2r লিখতে পারো। বুঝতেই তো ব্যাপারটা আসলে কি হচ্ছে। আচ্ছা এখন যেহেতু এরা ডায়াগোনালি টাচড অবস্থায় আছে সেহেতু আমরা এই যে ডিসটেন্সটা, এই ডিসটেন্সটা আমাদের জানা লাগবে, এই লেন্থটা জানা লাগবে যে এরা যে সেন্টার টু সেন্টারে টাচড অবস্থায় কিভাবে আছে। আগে যেহেতু আমরা ফেসের সেন্টারটা জানলে, ফেসের ডিসটেন্সটা জানলে হতো, ভিতরে কোনো অ্যাটম ছিল না বলে, বাট এখন ভিতরে তো অ্যাটম চলে আসছে। সো আমাদের অ্যাকচুয়ালি এদের ডায়াগোনাল লেন্থটা জানা লাগবে।
সো আমরা যদি এটাকে সিম্পলিফাইড ভাবে আঁকি যে এই মাঝখানের অ্যাটমের সাথে বাইরের দুইটা অ্যাটম কিভাবে সংযুক্ত অবস্থায় আছে, তো আমরা এইভাবে লিখতে পারি। যদিও এখানে সেন্টার কানেক্টেড অবস্থায় আছে, আমরা এই অংশটা কিন্তু কেটে ফেলে দিছি, বাট আমরা জাস্ট বোঝার সুবিধার জন্য আমরা দেখতেছি যে তিনটা অ্যাটম একটা আরেকটার সাথে কিভাবে কানেক্টেড অবস্থায় আছে, রাইট? তো এখন কথা হলো যে একটা অ্যাটমের রেডিয়াস কত? আর অ্যাটমের রেডিয়াস তো আর, এটা তো বলছি না? আমার কথা কি শুনতে পাচ্ছ? ওকে, এটা হলো আর। এটা যদি আর হয় তাহলে এইটুকু ডিসটেন্স কত? বুঝতে পারছো কোনটা কথা বলছি? আরই হবে। এইটুকু আরই হবে, এই ডিসটেন্সটাও আর। এইটা যদি আর হয়, প্রত্যেকটা অ্যাটমের রেডিয়াসই আর, তাহলে এইখান থেকে এই ডিসটেন্সটা কত হবে? 2r, এক্স্যাক্টলি। আর এই পাশে যে অ্যাটমটা আছে এটার ডিসটেন্স কত হবে? আর। তাহলে কি হলো? আর প্লাস 2r প্লাস আর, তাহলে আমরা এই ডিসটেন্সটা পেয়ে গেলাম, এই লেন্থটা পেয়ে গেলাম। সেই লেন্থটা হলো 4r, তার মানে 2r প্লাস r প্লাস r। এখন আমরা পেয়ে গেলাম এটা আরেকবার 4r। আচ্ছা, এই যে অ্যাটমটা দেখো, মাঝখানের অ্যাটমের সাথে, তোমাদের যদি আমি এই ছবিটা দেখাই, এই মাঝখানের অ্যাটমের সাথে এইখানে আরো দুইটা অ্যাটমের দুইটা অংশ কানেক্টেড অবস্থা আছে, এই একটা আর এই পাশে একটা, তাই না? এইখানেও যদি দেখো, এই মাঝখানের অ্যাটমের সাথে এই রেড অ্যাটম আর এই পাশে রেড অ্যাটমটা কানেক্টেড অবস্থায় আছে কিনা? তো আমরা যেহেতু একটা কিউবিক স্ট্রাকচার ধরে ফেলেছি, কিউবিক স্ট্রাকচার ধরতেছি, সেহেতু আমরা এই ডিসটেন্সটা আমাদের মাপা লাগবে, অর্থাৎ এই সেন্টারের এই বিন্দু থেকে এর সেন্টার পর্যন্ত ডিসটেন্সটা মাপা লাগবে, ঠিক আছে? সেটা যদি আমরা মাপি, যেহেতু বডি সেন্টার কিউব, তাই না? তার মানে বডির মাঝখান দিয়ে যে ডায়াগোনাল আছে সেই ডিসটেন্সটা আমাদের আগে জানা লাগবে, লেন্থটা জানা লাগবে। এখন এই লেন্থটুকু কত? এইখান থেকে এই সেন্টার পয়েন্ট থেকে এর টাচিং পয়েন্ট পর্যন্ত, এই পয়েন্ট পর্যন্ত লেন্থটা কত? আর এর টাচিং পয়েন্ট থেকে এই টাচিং পয়েন্ট পর্যন্ত লেন্থ কত? আর আর এইটা, এই যে অ্যাটম মাঝখানে আছে এই পুরাটা, এর এই টাচিং পয়েন্ট থেকে এই শেষ টাচিং পয়েন্ট পর্যন্ত ডিসটেন্সটা কত? স্যার 2r। 2r। তাহলে আমি যদি এই পুরো ডিসটেন্সটা জানতে চাই তাহলে আমার কত হবে ডিসটেন্সটা? r প্লাস 2r প্লাস r, তাহলে 4r। 4r। বোঝা গেছে? কেউ একজন কোশ্চেন করছিল, সে কি বুঝতে পারছো কিভাবে 4r আসলো? স্যার বুঝতে পেরেছি। ওকে, জি স্যার। আর এই পাশের এই ডিসটেন্সটা আমরা অলরেডি জানি যে কিউব, যেহেতু প্রত্যেকটা ফেসের ডিসটেন্স হলো a বা লেন্থ হলো a। এইটা যদি 4r হয় আর এইটা যদি a হয়, তাহলে এই যে ডিসটেন্সটা আছে, অর্থাৎ লোয়ার ফেসের যে কর্ণটা আছে, এইটার ডিসটেন্স কত হবে? কিভাবে বের করবা? পিথাগোরাসের ফর্মুলা, ঠিক আছে? তার মানে হলো x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু z স্কয়ার, বা a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু c স্কয়ার, যেভাবে হিসাব করো। এখন যদি এখানে বসায় দাও ওই সূত্রে, তাহলে সূত্রে ইনপুট দিলে আমরা নিচের এই ডিসটেন্সটা পেয়ে যাব, অ্যাকচুয়ালি √2a। ক্লিয়ার? স্যার এখানে স্যার, হ্যাঁ বলো। স্যার ভূমিটা √2 কিভাবে হলো? পিথাগোরাসের সূত্র। স্যার √2 এটা বুঝি নাই। √2 এটা বুঝো নাই? জি স্যার। আচ্ছা স্যার, এটা বর্গক্ষেত্রের কর্ণের সাহায্যে দৈর্ঘ্যের সূত্র না স্যার √2? হ্যাঁ, ওইটাও 2a, বাট আমি ওইটা বলতেছি না। ওইটা যদি কেউ জানো তো ঠিক আছে, দ্যাটস ফাইন, ঠিক আছে? ওইটা যদি ওই সূত্র কেউ যদি জানো, দ্যাটস ফাইন, সেভাবেও বের করতে পারো। বাট পিথাগোরাসের সূত্র দিয়েও আমরা এটাকে বের করতে পারি। তো ঠিক আছে, আমরা এটা পিথাগোরাসের সূত্র দিয়ে এখন বের করব। এখানে দেখো, তোমার এই যে ডিসটেন্সটা, এই ডিসটেন্সটা কত? a। স্যার ওকে ফাইন। এখন আমরা যেটা করব সেটা হলো যে এই উপরের অংশটুকু ভুলে যাব, আমরা এই যে অংশটা আছে এই অংশটা হিসাব করব। ফাইন। তো আমরা যদি এই কিউবের এই অংশটুকু কেটে নিয়ে আসি, এর নিচের অংশটুকু, এই লেন্থটা আর এই লেন্থটা,
তো আমরা সেটা যদি আমরা কিছুটা ড্র করে দেখাই। সো এটা ছিল হলো ডায়াগোনাল বরাবর। ঠিক আছে, সো এই ডিসটেন্সটা আমরা জানি না এটা হোয়াট। এই ডিসটেন্সটা আমরা জানি a, এই ডিসটেন্সটা জানি আমরা a। ঠিক আছে, তো এটা যেহেতু জানি না আমরা ধরলাম এটা হলো x। তাহলে আমরা কি লিখতে পারি, x স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস a স্কয়ার ইকুয়াল টু 2a এর স্কয়ার। তো x টা যদি আমি শুধুমাত্র x রাখতে চাই তাহলে কি হবে, রুট ওভার 2a স্কয়ার। না মানে পুরোটা যদি লিখি, পুরোটার উপর দিয়েছি আর কি। ঠিক আছে, এবারে যদি আমরা আলাদা করে দিই তাহলে এটা লিখতে পারি রুট 2, এই রুট আর a স্কয়ারে কেটে যায়, রুট 2a। তার মানে এই x ইকুয়াল টু হলো রুট 2a। বোঝা গেছে? জি স্যার। যে প্রশ্ন করছিল সে কি বুঝতে পারছে? প্রশ্নকর্তা কই? জি স্যার। এক্স্যাক্টলি, তাইলে আমরা এই ডিসটেন্সটা পেয়ে গেলাম 2 রুট 2a। তাইলে এইখানে আরেকটা আমরা শেপ পাইলাম, সেটাও হলো পিথাগোরাসের সূত্র অনুযায়ী পেলাম। তার মানে হলো এটা জানি 4a, এর নিচেরটা জানি রুট 2a, আর এটা জানি a। আমরা সবগুলো পেয়ে গেছি। ঠিক আছে, তাহলে আমরা এইখান থেকে a ইকুয়াল টু লিখতে পারি পিথাগোরাসের সূত্রে 4/√3r। ঠিক আছে, তুমি জাস্ট ইয়া করো, রুট 2 এর হোল স্কয়ার প্লাস a এর স্কয়ার ইকুয়াল টু 4r স্কয়ার। তাহলে রুট 2 এর স্কয়ার ইকুয়াল টু 2a স্কয়ার প্লাস a স্কয়ার, তার মানে হলো 3a স্কয়ার ইকুয়াল টু 4r এর হোল কিউব। ঠিক আছে, এখান থেকে যদি তুমি করো তো দেখবা যে তুমি এই ফর্মুলাটা, এই a এর ভ্যালু পাচ্ছ 4/√3r। এর ভ্যালু কি জন্য লাগবে, যেহেতু আমাদের এই কিউবের প্রত্যেকটা ফেসের ডিসটেন্স হলো a, রাইট? তাহলে আমরা a কিউব ইকুয়াল টু আমরা পুরো ভলিউমটা জানতে পারবো। a কিউব ইকুয়াল টু আমরা তখন জানতে পারবো যে 4/√3r এর হোল কিউব। তার মানে আমরা যে ইউনিট যে সেলটা ছিল তার ভলিউমটা পেয়ে গেছি, সেটা হলো 4/√3r এর হোল কিউব। ওকে, সো এখন আমাদের অ্যাটম আছে কয়টা বিসিসি এর ভিতরে? এখানে অ্যাটম আছে কয়টা তোমরাই বলো, এখানে অ্যাটম কয়টা আছে? একটা স্যার। দুইটা। এক্স্যাক্টলি, দুইটা। এইখানে একটা অ্যাটম, একটা হোল অ্যাটম তো আছে, আর এই যে 8টা অংশ আছে, এই 8টা অংশ মিলে একটা অ্যাটম। তার মানে হলো অ্যাকচুয়ালি দুইটা অ্যাটমের ভলিউম আছে এখানে। ঠিক আছে, তার মানে 8 × 1/8 কর্নার অ্যাটম প্লাস 1 সেটান অ্যাটম, মানে অ্যাটম আছে এখানে দুইটা। ঠিক আছে, এখন যদি আমরা এটা প্যাকিং ফ্যাক্টর বের করতে চাই তাহলে অ্যাটম পার ইউনিট সেল আছে দুইটা, ভলিউম আমরা জানি 4/3πr³, আর ইউনিট ভলিউম আমরা জানি 4/√3r³ তখন আমরা অ্যাটমিক প্যাকিং ফ্যাক্টর অফ বডি সেন্টার্ড কিউবের পাবো 0.68। বোঝা গেছে? খুবই সিম্পল, সূত্র একটাই। সূত্র একটাই। আরেকবার একটু বলেন। এইটা তো বুঝছো নাকি? স্যার এর মানটা একটু আবার বলুন। কোন a এর মান? এই a এর মান কিভাবে আসলো সেটা? জি স্যার। এই একটা পিথাগোরাসের আমাদের সমকোণী ত্রিভুজ আছে, ঠিক আছে? এটা হলো √2a, এটা হলো a, আর এটা হলো 4r। আমি যদি পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করি তাহলে কি হয়, 4r এর হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2a এর স্কয়ার। এটুকু তো বোঝা গেছে নাকি? জি। তাইলে আমরা এটা লিখতে পারি 3a এর স্কয়ার ইকুয়াল টু 16r স্কয়ার। বোঝা গেছে? তাহলে a স্কয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারি 16r স্কয়ার বাই 3। লিখতে পারি কিনা? যে প্রশ্ন করছিল সে কই? সে কি শুনতে পাচ্ছে? এবার এই a এর স্কয়ারটা যদি আমরা উঠাই দিই তাহলে এই 16 এর বর্গ করতে হয়। 16 এর বর্গ কত?
4 4 আর r স্কয়ারের বর্গ কত r আর 3 এর বর্গ কত √3 তাহলে a = 4r/√3 পাইছে কিনা জি স্যার তো এখানে তো সেইটাই a = 4/√3r বা 4r/√3 এটাই তো বোঝানো হলো বললাম তো এটা পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করতে হবে আমার a এর ভ্যালু লাগবে তো a = 4/√3 বা r যদি আমরা পাই তাহলে a কিউ = আমরা লিখতে পারি 4/√3r এর হোল কিউব লিখতে পারি কিনা a কিউব ঠিক আছে বোঝা গেছে জি স্যার ওকে এরপরে দুইটা অ্যাটম আছে দুইটা অ্যাটম পার অ্যাটমের ভলিউম 4/3r এর কিউব আমরা সব ভ্যালুগুলো জানি এখান থেকে যদি আমরা বডি সেন্টার্ড কিউবের স্ট্রাকচার বের করি সেটা বের হয় 0.68 তো 10টা অলরেডি বেজে গেছে আমাদের আরেকটু অংশ বাকি ছিল সেই অংশটা আমরা ফেস সেন্টার্ড কিউব এটা আমরা নেক্সট দিন দেখে তারপরে নেক্সট স্লাইডটা শুরু করব ঠিক আছে জি স্যার জি স্যার ওকে মিনওয়াইল আমি এটা হ্যাঁ বলো স্যার কোঅর্ডিনেশন নাম্বারটা একটু আবার বলেন কোঅর্ডিনেশন নাম্বার দেখো এখানে যে মাঝখানে যে অ্যাটমটা আছে এই অ্যাটমটা কয়টা অ্যাটমকে টাচ করে আছে 8টা অ্যাটমকে টাচ করে আছে তাহলে কোঅর্ডিনেশন নাম্বার কত 8 অবভিয়াসলি একটা অ্যাটম যতগুলো অ্যাটমকে টাচ করবে সেটা হলো তার কোঅর্ডিনেশন নাম্বার কোঅর্ডিনেশন মানে কি মানে সমঝোতা সে কয়জন অ্যাটমের সাথে সমঝোতা করে আছে কোঅর্ডিনেট করে আছে 8টা অ্যাটমের সাথে মানে কোঅর্ডিনেশন নাম্বার 8 সিম্পল জি স্যার ওকে আর কেউ কিছু জিজ্ঞেস করবা তোমাদের আরেকটা ক্লাস আছে সো বি কুইক ওকে তাহলে কারো কোনো প্রশ্ন নাই নেক্সট ক্লাসে আমরা আবার দেখা হবে আমাদের নেক্সট এই ক্লাস লেকচারটা আমরা নেক্সট ক্লাসে শেষ করে দেব আর কাইন্ডলি তোমাদের আবার বলতেছি আইডি যদি ঠিক না থাকে অ্যাটেন্ডেন্স কিন্তু কাউন্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই আইডি এবং নাম আমি একটা ফরম্যাট দিয়ে দিয়েছি ওই ফরম্যাটে আইডি এবং নামটা দিয়ে তোমরা জয়েন করবা বা রিনেম করতে পারবা রিনেম করার অপশনটা চালু করে দিয়েছি কিন্তু এবিসিডি বা ডিজিএফ জিএইচআইজি এরকম র্যান্ডম অক্ষর দিয়ে যারা ঢুকতেছো আমি কি করে বুঝবো যে সে আসলে কি উপায় আছে কোনো তো সেজন্য আমি তোমাদেরকে একটা ফরম্যাট দিয়েছি ইমেলে সো যারা ফলো করো নাই নেক্সট দিনের থেকে মাস্ট তোমাদের আইডি স্পেস নেম সিম্পল ফরম্যাট এটা থাকলেই হবে ঠিক আছে বাট আইডি থাকা মাস্ট সো হোপফুলি তোমরা সবাই বুঝতে পারছো আজকে ক্লাস তাহলে এই পর্যন্তই নেক্সট ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে ভালো থাকো বাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম